টেলিভিশনে বহুবার বহু রকম চরিত্র দেখেছেন, ফিল্মে বহুবার বহু রকম চরিত্র দেখেছেন। ইয়েস, বুঝতেই পারছেন আজ কে আছে, সিনেমা এক্স্যাক্টলি সেটা যদি বলি তাহলে তিনি সিনেমা এক্স্যাক্টলি। আর কার কার মা হয়েছেন, তার পিছনে কেমন গল্প, কতটা ভালো সেই মা, আর ব্যক্তিগত জীবনে সেই মা কতটা ভালো, আর অন স্ক্রিন মা কার সঙ্গে বেশি তার কম্প্যাটেবিলিটি, সব নিয়ে কথা হবে এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন তুলিকা দি, তুলিকা বসু। ওয়েলকাম টু উই স্পট ইউ, তুলিকা দি। নমস্কার, সবার শুভেচ্ছা চাই, ভালোবাসা চাই, প্রণাম বড়দের। কি মজা লাগছে, মানে সেই কবে থেকে তোমার পিছনে পড়েছি, আজকে তুই ভেবেই নিচ্ছ না আজকে বাবা। মেগা সিরিয়ালে তোকে সময় দেওয়াটা একটু সমস্যা হচ্ছিল, সরি, দেরি হয়ে গেল। ভাবো তাহলে কিভাবে পিছনে পড়েছিলাম, তুমি আজকে মানে বললে না দিয়েই দি, আজকে লাইভটা করেই দি বাবা, ছেলেটা একটু শান্তিতে আসছে। আমফানের থেকেও নাকি প্রবল গতিশীল কি সব আসছে, আমি ভাবলাম বেঁচে থাকতে থাকতে তোর সাথে মিট করে ফেলি। কি যে বলো তুমি, ফুল অফ স্পিরিট একটা মানুষ, সে নাকি এরকম বলছে। তো কেমন চলছে? খুব ভয় পেয়েছিলাম রে, আমফানে খুব ভয় পেয়েছিলাম। আমার পুরো 4 তলায়, তো আমি জানি যে কি অবস্থা হয়েছিল আমফানে। একটু বেশি উঁচু হলে বেশি বাড়াবাড়ি চাপটা সহ্য করতে হয়। তো কেমন চলছে তোমার লকডাউন? কি ভালো লাগছে, কি ফ্রেশ লাগছে তোমাকে দেখতে? ওই এখন রেস্টে আছি বলে ফ্রেশ লাগছে বলে তোর মনে হচ্ছে, কিন্তু মেন্টালি ফ্রেশ নই। কি বলতো, আমরা তো কাজ করতে ভালোবাসি, হ্যাঁ কাজটা আমাদের পেশাও, কিন্তু প্রথমত তো ভালোবাসি। সেটা করতে না পারলে একটা খচখচ করতে থাকে। আর কাজ মানে তো শুধু ডায়ালগ ডেলিভারি নয়, আমাদের যে ফ্যামিলি গুলো তৈরি হয়, যে আমার ছেলে হয়, মেয়ে হয়, দেওর হয়, দেওরের বউ হয়, শাশুড়ি হন ইত্যাদি, সবার সাথে আমার যে ড্রেস দেখেন, যিনি চুলটা তৈরি করে দেন ক্যারেক্টারের মতো, মেকআপ, আমার ড্রেসগুলো প্রেস করে দেন ওই ক্যারেক্টারের, আমাদের ম্যানেজার টিম, আমাদের যারা জল দেন, চা দেন, এই সবগুলো মানুষকে, লাইটের যে এত টেকনিশিয়ান টিম, ডিওপি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই সবগুলো মানুষকে ব্যাডলি মিস করছি। তাই না? এটা হয় কারণ তোমরা তোমাদের প্রফেশনটাই যেরকম ভাবে কানেক্টেড, আমরাও তো আবার আমাদের যারা ক্যামেরা পার্সন টিম রয়েছেন, যারা ডিওপি রয়েছে, সবাই অন্যরকম ভাবে আমরাও মিস করি। বাট কিছু করার নেই, বাড়িতে বসে আপাতত কাজ হচ্ছে, ময়দানেও আবার আমরা নামবো, আবার ফিরবো এই সামনের না হলে অসুবিধে। আচ্ছা, আমার না কোথাও একটা জায়গায় আমি শুনেছিলাম, তুমি হয়তো বলেছিলে, জানি না এটা কত সত্যি না মিথ্যে, মানে তোমার অভিনয় জগতে আসার পিছনেও কিন্তু তোমার মেসোমশাই সামহাউ হেল্প করেছেন। হ্যাঁ, এটা একদম সত্যি। মানে কিরকম সত্যি জানি তো, আমার মেসোমশাই খুব বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার সুপ্রীতম মুখোপাধ্যায়। আর শুধু তার কথা বললে হবে না, আমার মাসি শ্রীকৃষ্ণা মুখোপাধ্যায় শ্রীমতী, তিনি এবং মেসো দুজনে মিলেই আমার খুব ছোট্টবেলায়, আমি জানি না কি করে জানি না, একেবারেই তা বলাটা ভুল হবে, আমাদের ছোটবেলায় যে পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তো খুব জোরদার ছিল, খুব স্ট্রং ছিল, সেইগুলোতে আমি খুব ছোট থেকে অংশগ্রহণ করতাম। সেটা থিয়েটার বল, সেটা আরতি প্রতিযোগিতা বল ইত্যাদি। তো সেইটা সামহাউ ওদের মনে হয়েছিল যে আমি বোধহয় এই ফিল্ডটাতে কোথায় একটা পৌঁছতে পারার একটা সম্ভাবনা আছে। তো আমার মেসোমশাইয়ের খুব বন্ধুস্থানীয় দাদাই বলতেন, বুদ্ধদেব দাশগুপ্ত, শ্রী বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালক, তার যা যা ছবি হতো, আমি তখন খুব ছোট্ট, মেসো আমাকে হাত ধরে ধরে নিয়ে যেতেন, বুদ্ধদা। ছোট্ট আমি তখন, একদম ছোট্ট, মানে 3, 4, 5, 6 এরকম সময়। বুদ্ধদা দেখুন তো, এবারে সেই ছবিতে হয়তো আমাকে বুদ্ধদেব দাশগুপ্ত স্ত্রী, যিনি এখন নেই, তিনি ওরকম করে একটু তৈরি করে দিলেন। বুদ্ধদেব দাশগুপ্তর তেমন কিছু মনে হলো না, মানে ওই ক্যারেক্টারের জন্য আমি আবার মেসোর হাত ধরে ধরে ফিরে আসতাম। এই মেসোর একটা ইচ্ছে, সেটা ভয়ঙ্কর একটা ছিলই, বরাবর ছিল। সেটা হতে 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 তারপরে যখন আমার খুব ছোট্টবেলায় বিয়ে হয়ে যায়, 20 বছর বয়সে বিয়ে হয়ে যায়, 23 বছরে আমার ছেলে হয়ে যায়, তারপরে একটা এবার জমবে মজা বলে জি বাংলা তখন শুরু হলো, DD7 এর পরে জি বাংলা।
তাতে এবার জন্মে মজা আমাদের কুনাল, যিনি নেই, যাকে ভীষণ মিস করি আমাদের ইন্ডাস্ট্রি, সে কুনাল নায়ক ছিলেন। সেখানেও এসে ওই পঙ্কজ রায় ডিরেক্টর ছিলেন, তখন তাকে বলা হলো যে এরকম যদি একটা কিছু ভাবা যায় ওকে নিয়ে। আর আমার না অসম্ভব একটা ভীতি ছিল, মানে এখনো আমার শট দেওয়ার আগে আমার গা গুলোতে থাকে, কেমন এটা হতে থাকে, মানে প্রপারলি পারবো তো সার্ভ করতে, প্রপারলি ক্যারেক্টারকে জাস্টিফাই করতে পারবো তো, এই একটা ভীতি ছিল। তো আমি গিয়েই বললাম, ছোট্ট তো, মানে বেশি বড় না তো, আমার বাচ্চাটা ছোট তো, তাকে বাড়িতে রেখে আসতে হবে, আমি বড় চরিত্র করবো। তো করে সেই এবার জমবে মজা 1996 মেশোর হাত ধরে আমার প্রথম টেলিভিশন জগতে আসা, দুদিনের কাজ ছিল সেটা। এবং হয়তো আমি অনেস্টলি সার্ভ করেছিলাম, আমি চেষ্টা করি সব অনেস্টলি সার্ভ করার, যে কোনো কাজ। তারপরে একটা দীর্ঘ বিরতি, বাচ্চা ছোট, আমি স্কুলেও পড়াতে শুরু করেছিলাম যে আমি বসে থাকবো না, আমি টিপিক্যাল হাউস ওয়াইফ থাকবো না। কি পড়াতে? আমি ছোটবেলায় প্লে হাউস থেকে 4 অব্দি, তখন তো সবই পড়াতে হতো, প্লে হাউস থেকে ক্লাস 4 অব্দি, তখন সব সাবজেক্টেই। দেখুন বাচ্চাগুলো, তুলিকা মিস নাইনে তারা বাড়ির থেকে ফিরে যেতেন, এমন একটা ভালোবাসা, মানে ভালোবাসাটা তোদের কাছ থেকে আমি ঈশ্বরের আশীর্বাদে 2 হাত ভরে পেয়েছি, এটাই আমার শক্তি, তোদের ভালোবাসা। সেটার পরে 98-এ আমাকে দেবাংশুদা ফোন করেন, আচ্ছা, মহাপ্রভু সিরিয়ালটার জন্য। দেবাংশুদা, ছোট্ট তো, যিশুর প্রথম কাজ, ছোট্ট তো ক্যারেক্টারটা, না ছোট নয়, এটা বড় ক্যারেক্টার, তোমাকেই করতে হবে। বাচ্চা ছোট, ঠিক আছে সেটা দেখা যাবে। পরে তখন বাচ্চার বাবা হেল্প করলেন, ইত্যাদি করে আমি সেই যে হাঁটতে শুরু করলাম 98 থেকে, এখনো হাঁটা থামাইনি, হাঁটা যেন না থামে, একদম এরকম ভাবেই এগোতে হবে। আর তো তারপর মানে কিভাবে, তারপরে এগুলো কি করে, মানে শুরু যে হয়ে গেল তো সেই থেকেই চলছে, না মাঝখানে আবার তোমার ব্রেক নিতে হয়েছিল? ব্রেক নিতে হয়নি, সে অর্থে ব্রেক নিতে হয়নি, ঈশ্বরের আশীর্বাদে একটার কাজের পরে, মানে ওই নিন্না দাদা, প্লিজ দেখবেন দাদা, এটাও করতে হয়নি। টাচুট আমার না, মানে অদ্ভুত ভাবেই আর একটা ভালো চরিত্র এসেছিল আফটার মহাপ্রভু, রাজেশ্বরী করেছিলাম, তার মধ্যে তৃষ্ণা, ছোট ছোট করে করছিলাম, একক দশক শতক বলে, তখন ডিডি 7টাই মোস্টলি ডমিনেট করতো, হ্যাঁ, করেছিলাম। পৌষ ফাগুনের পালা একটা বেশ বড় চরিত্র ছিল, নন্দিনী মালিয়া হঠাৎই চলে গেলেন, তো ওই সময় সৌভিক, আমাদের প্রোডাকশন ম্যানেজার সৌভিক, আমাকে কল করে এবং আমরা করি, এবং সেটা বেশ এখনো অনেকের মুখে হয় কাজল কুমার মিত্রের উপন্যাস অবলম্বনে। তো তারপরে না আমাকে সত্যি সত্যি ভাবতে হয়নি, মানে তারপরে অবলীলাক্রমে আমার বেশ ভালো ভালো চরিত্রে অফার করা হয়েছে, রবিওজ প্রোডাকশনে খেলা করলাম, তারপরে নির্ভাঙা ঝড় করলাম, তারপর অগবধূ সুন্দরী তো একটা মাইলস্টোন ছিল, হ্যাঁ, তারপরে আমাদের অ্যাক্রোপলিস, মানে আমাদের সানি স্নিগ্ধারা ছিল, সুশান্ত ডিরেক্টর ছিলেন, চ্যাম্পিয়ন করলাম, যেখান থেকে আমাদের আজকের মিমি, সুদীপ, রাজা সবাই মিলে এগিয়ে এসছে, বেড়ে উঠেছে। চ্যাম্পিয়নের পরে মানে পরপর করতে থেকেছি। তোমায় আমায় মিলে যিশুর প্রোডাকশন ছিল, আমি জানি না যিশুর প্রোডাকশনটা আর কেন এগোতে পারলো না, 3.25 বছর তোমায় আমায় মিলে, বধূবরণ, রাশি, অর্ধাঙ্গিনী, চুনি পান্না, এটা আমি মিস করি, এটা না ঈশ্বরের আশীর্বাদে। অগ্নিজল তার আগে ছিল, চুনি পান্নার আগে। আমার অ্যাক্রোপলিসও আমার ভীষণ বন্ধুর মতো, মানে রাশি থেকে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, ওরাও কখনো কখনো আমাকে ডাকতে থেকেছে, এখন যেরকম অগ্নিরূপমা করছি, মানে আমি থ্যাংক গড যে অগ্নিরূপমায় আমার এত বছরের অভিনয় জীবনে আমি একটা মানুষ, প্রথমত তো ডাবল রোল, সেই ডাবল রোলটাকেও আবার বিভিন্ন ভাবে আমাদের স্নিগ্ধা, চ্যানেল সবাই মিলে এত সুন্দর করে রেসপেক্ট দিচ্ছেন ক্যারেক্টারটাকে, আমিও চেষ্টা করছি ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার। 3 রকমের চরিত্র না অগ্নিরূপমাতে? 4, অনেক রকম খুব ইন্টারেস্টিং তো ডেফিনেটলি, মানে
তোমার কাছে চাপ ইন্টারেস্টিং, আমি চাপ যে বাবা কি চাপ 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 জিনিসটা। চাপ যখন তোর একদিনে দুটো তিনটে মেকআপ গেট আপ তৈরি করতে হয়, আমি তো মেকআপ মানে মেক ইট আপ টু দ্য ক্যারেক্টার, মানে ওই ক্যারেক্টারে ঢুকছি, অ্যাটমসফিয়ারটা সবসময় তো অত অনুকূল থাকে না, সেইটা মাঝে মাঝে একটু পীড়া দেয়, সেটা মাথায় দেয়, শরীরে দেয়, ওটাকে হিল করে নি বাড়িতে এসে। আমার মানে সহকর্মী, সহচর চৌধুরীজি আছেন, আমার ছেলে আছেন, আমার মা বাবা সামনেই থাকেন, মা বাবা ভাইরা সবাই মিলে আমাকে আদর করে আগলে রাখে বলেই আমি পারি। তোরা আছিস। তুমি যখন এর কথাই বললে, রীতাভরি যখন রীতাভরির ওটা প্রথম সিরিয়াল, তুমি বড় মা, তোমাকে দেখে বলতে কি ভালো একটা মানুষ হতে পারে, এরকম একটা মানুষ হতে পারে যার কোথাও কোনো রাগ নেই। ঠিক ওইরকমই আমারও বড় মা, তাকেও বড় মা বলে ডাকি, তার আমার কাজিন হয়ে গেছে, তার ছেলেও হয়েছে, মেয়ে হয়েছে, তাকে যখন জেঠিমা কানে শুনতে পান, অনেক বয়স হয়েছে, আমি যখন ডাকি বড় মা বলে, সে কানে যখন শুনতে পায় না, তার নাতনি যেহেতু তাকে ডাকে ঠাম্মি বলে, আমি তাকে বলি আই ঠাম্মি, তখন সে কানে শুনতে পায়। এইরকম হচ্ছে, বাড়িতে এরকম লেগেই থাকে। তো আর কি। তো এবার আমরা আবার আরেকটুখানি ফিরি, সেটা হচ্ছে যে সিরিয়াল হলো, সিনেমায় তাহলে কি করে তোমার আসলো কাজটা? সিরিয়ালে প্রথম সিনেমা কার সাথে তোমার? সিনেমা আমার প্রথম আসলো রাজের বোধহয় আমার প্রতি একটা কোথাও সফট কর্নার আছে, ভালোবাসে তুলিকার দিকে। রাজ যখন প্রথম টেলিফোন করে নদের চাঁদ, প্রথম তখন টেলিফিল্মেরও একটা বেশি ছিল, নদের চাঁদ, সেটাতে আমাকে প্রথম নেয়, এবং তারপরে আরো টেলিফিল্ম করে। কিন্তু আমি যেহেতু মেগাটা কনস্ট্যান্টলি করি, সবাই ডাকলেই হ্যাঁ আছি চলে যাচ্ছি বলতে পারি না, কারণ ফার্স্ট প্রায়োরিটি কামস ফার্স্ট। আমি সেভাবেই কাজ করতে পছন্দ করি, কাউকে না ঠকিয়ে, নিজেকে না ঠকিয়ে। একটা দিকে সৎ পথে থাকলে না তোর একটা ফ্রেশ লাগে কোথাও, যদি তো কাউকে ঠকাচ্ছিস না, তুই একটা ক্যারেক্টার মন দিয়ে করার চেষ্টা করছিস। তারপরে আমি বাকি কাজগুলো পারিনি। তবে প্রথম সিনেমা করলো চিরদিনই আমি যে তোমার, তাতেও আমাকে চাইলো। তারপরে করলো বোধহয় চ্যালেঞ্জ অথবা প্রেম আমার, চ্যালেঞ্জ করলো, তাতেও আমাকে চাইলো। প্রেম আমার পরপর তিনটে ওর আমি করলাম। সেই থেকে আমার শুরু হলো একটা সময়। হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট পরিণীতা, রিসেন্ট পরিণীতা। কিন্তু আমি তোকে সিনেমার ওই সময়টা বলছি, যে ওই যে তিনটে করলাম, তারপরে না মানে আমার মনে হয় অনেক কমার্শিয়াল ফিল্ম, মানে কাকে ছেড়ে কাকে বাদ দেবো, পরপর আসতে থেকেছে, আর আমি একটা করে মেগা আর কমার্শিয়াল ফিল্ম গুলো করতে থেকেছি। সেটা রাজাচন্দ, রাজীব, রবি কিনাগি, আমাদের রঙ্গনদার বাড়ি তার বাংলা, আমাদের সুমন মুখোপাধ্যায়ের শেষের কবিতা। আমি ব্লেসড, আমি ব্লেসড, আমি একই সাথে সিনেমা এবং সিরিয়ালকে প্রণাম জানাতে পারি। তাহলে তোমার এখন সবার মা হওয়া হয়ে গেছে তো মোটামুটি? সিনেমা সিরিয়ালে সবার মা হওয়া হয়ে গেছে না আরো বাকি আছে কেউ? যারা নতুন আসছেন বাকি আছে, সে তো হবেই। আমি বললাম তোমার সমসাময়িক যারা রয়েছেন, তো মোটামুটি মা হয়ে গেছে সবার? মোটামুটি হ্যাঁ। দেব, আমি বোধহয় ইয়ের মা হইনি, জিতের মা হইনি, বৌদি বোধহয় হয়েছিলাম। আওয়ারা দিওয়ানা দুটো ছবি, একটাতে বৌদি, আরেকটাতে কি মা, আমি ঠিক রিকল করতে পারছি না। ওই দিকটা অঙ্কুশের মা হয়েছি, সোহমের মা হয়েছি, বনির তো মা হয়েইছি। এই মানে ঠিক আছে, এখন আমি আমার গৌরবের মা, তোমার আমার মিলের সময় ছিলাম, এখন অগণি রূপমায়। এরা মানে আমার ছেলেগুলো আমার জুয়েল, রত্ন, এত সুইট, এত ডিসেন্ট। মা এত ভালো, ছেলে তো হতেই হবে। আমার মনে আছে হ্যাঁ, এত মিষ্টি স্মৃতি। মানে এই যে অগ্নিরূপমায় আমি কখনো, আমার শরীরটা 52 তো, একটা তো কোথাও বয়সটা ম্যাটার করে, সেখানে কোথাও আমার শরীরটা একটু কিরম লাগলে গৌরব বুঝতে পেরে যায়। গৌরব, তুমি ঠিক আছো? চৌধুরীজি জল দিন, চৌধুরীজি নুন চিনি জল দিন, ওষুধ খেয়েছো? বনি, বাংলাদেশে আমরা একটা সিনেমা করতে গেছিলাম, কথা প্রসঙ্গে যে আমি চলে যাব, আমার বাংলাদেশের জামদানি এক্সপ্লোর করা হলো না। ও একটা কালো, অপূর্ব কালো আর গোল্ডেন ঢাকাই,
বাংলাদেশ থেকে ও একটু পরে ফিরেছিল, ফিরে ইন্দ্রপুরীতে এসে আমার হাতে। এইগুলো কি তুই কি দিয়ে মাপবি বল, কি দিয়ে মাপবি? এন্ড প্রাইসলেস, এগুলো প্রাইসলেস। আমি পেয়েছি, ওদের ভালোবাসা পেয়েছি। আচ্ছা, এটা তোমায় গেল ছেলেদের মায়ের গল্প, মেয়েদের মা হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমি কোয়েলের মা হয়েছিলাম, আমি শুভশ্রীর মা হলাম পরিণীতায়। হ্যাঁ, ব্যাস এই তো দুজন, বাকি আর কোন কোন হিরোইনের মা হতে চাও এখনো অব্দি? এখন ইচ্ছে আর কার কার? আমি না কোনো কিছু চাই না, মানে আমার আমার কাছে যেটা আসবে আমি সেটাকে দুহাত ভরে গ্রহণ করব এবং প্রণাম জানিয়ে সেই কাজটা মন দিয়ে করব। এটা সব থেকে ভালো। চাইলে না, না পেলে কষ্ট হয়। না চাইতে যেটা পাওয়া যায় সেটাকে আদর করে গ্রহণ করে সেটাকে জাস্টিফাই করার মধ্যে যে আনন্দটা আছে সেটা আমাকে পেতে দে। একদম একদম। আর চুরি পান্নায় কি অসাধারণ, মানে সেই আলমারির উপরে উঠছে, গাছে উঠছে, তুমি কি ওরকমই ডান পিঠে? আমার মনে হয় না, তাই কি? না রে, ব্যক্তিগত জীবনে ডান না। পিঠে মারা বলেন ছোটবেলায় একটু, হ্যাঁ ছোটবেলায় একটু ডান পিঠে ছিলাম, কিন্তু 52-তে তো ডান পিঠেটা সঠিক শব্দ নয়, আমার কষ্ট হয়েছে। কিন্তু কি বলতো, ওই টিম ওয়ার্ক তো আমাদের, সেই টিমটা আমাকে এত যত্ন করে আদর করে গাছে তুলিয়ে দিয়েছে, আলমারির মাথায়, ফ্রিজের মাথায়। আবার যখন নামিয়েছে প্রত্যেকটা স্টেপ হাত ধরে ধরে, একটা হ্যামক ছিল তার মধ্যে আমাকে বসে দোল খেতে হতো, সেটাতে ওঠাটাও খুব টাফ ছিল, নামাটাও টাফ ছিল। প্রত্যেকের হাতগুলো পেয়েছি, সেই হাতগুলো আজকে আমাদের এই 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 মিটিংটা করাতে সাহায্য করছে। প্রত্যেকের হাত ওখানে, চুনি পান্নায় অনুপম, সৌভিক, দীনেশ, কাকে ছেড়ে কাকে বাদ দেব, এরা এই টিম গুলো প্রত্যেককে আমার জোর হাত, এরা ছিল বলেই আমি আর। একদম তাই, সবাই আছে। মানে মানুষটা যদি ভালো হয় না, প্রত্যেকটা মানুষ তোমার সামনে, তোমার কাছে, তোমার পিছনে সবসময় সাপোর্ট সিস্টেমে কাজ করে যায়। এটা আমি দেখেছি, জানি না এটা হয়তো আমার ভুল বা কোথাও একটা জায়গায় গিয়ে ঠিক হতেও পারে। কখনোই কারণ হিসেব গরমিল হয়, কখনোই হিসেব গরমিল হয়। তুই শুধু ভালোবাসলেই ভালোবাসা পাবি এমনটা হয় না কখনো। সেটাতে বুঝে গিয়ে আস্তে আস্তে সরে গিয়ে আবার নিউট্রাল হয়ে গিয়ে আবার নতুন কাউকে ভালোবাসা, কারণ ভালোবাসতে পছন্দ করি তো, সেটা তো স্টপ করে দিতে পারবো না ওয়ান ফাইন মর্নিং। আমি ভালোবাসতে ভালোবাসি। আচ্ছা, এবার একটুখানি আমরা কয়েকটা এ পড়ে নি, কয়েকটা কমেন্টস এসছে, একটুখানি আমরা নিয়ে নি। হ্যাঁ, সায়ন দত্ত তোমাকে লিখছে, হ্যালো ম্যাম। হ্যালো, সাগরিকা মন্ডল লিখছে, কেমন আছো দিদি? খুব ভালো, চেষ্টা করছি। আচ্ছা, সায়ন দত্ত আবার বলছে, দিদি আপনি তো জিদ্দার সাথে অনেক মুভিতে কাজ করেছেন, একটু কিছু যদি শেয়ার করেন। শেয়ার করা বলতে, জিৎ হচ্ছে একটা অসম্ভব ডিসেন্ট, অসম্ভব কাজের প্রতি ডেডিকেটেড, বড়দেরকে রেসপেক্ট করতে জানা, এবং যেহেতু প্রোডাকশন হাউসটাও মানে একই রকম ভাবে আছে, সেহেতু আর্টিস্টের সুবিধে অসুবিধে বুঝে খুব ভালো একটা মানুষ, যেটা ওকে দেখলে বোঝা যায়, খুব ভালো মানুষ। পিঙ্কি চ্যাটার্জি লিখছে, গুড মর্নিং। মায়া Good. পৈতন লিখছে, হাই। বিজলি সেনাপতি লিখেছে, হ্যালো। মহুয়া বারিক, হ্যালো। টিয়া দাস, হ্যালো। এন্ড বাকি দেখছে, মাধবীলতাও দেখছে। মাধবীলতাকে তুমি তো চেনোই, মাধবীলতা মিত্র, কলকাতা সুপার মডেল, তুমি তো চেনোই মাধবীকে। মাধবীলতা, মানে মাধবী আলাপ হয়নি, কিন্তু ওকে তো সবাই চিনবেই। সে এখন ফাটিয়ে কাজ করছে কোভিড কেয়ার নেটওয়ার্কের সঙ্গে, ফাটিয়ে, মানে Wow. সত্যি হয় মাধবীলতাকে নিয়ে, এরকম আমাদের মানে ফ্র্যাটার্নিটিতে এরকম মানুষজন রয়েছেন যারা এরকম ভাবে কাজ আছেন করছে। আছেন, আমাদের ফ্রেটার্নিটিতে অনেক ভালো ভালো মানুষজন আছেন যে, যারা সত্যি মানুষ। আমাদের আমাদের দুরকম দর্শক আছেন। এক এক দল আমাদের অসম্ভব ভালোবাসেন, আরেক দল অসম্ভব ঈর্ষা করেন। বুঝতে পারলি? আমি সেটা আগের বারে লকডাউনের সময় দেখেছিলাম, বিভিন্ন পোস্ট আসছিল যে এদের তো প্রচুর পয়সা, এদের তো কি দরকার, ফালতু বাজে সিরিয়াল করেন, উল্টো পাল্টা গল্প, এরা প্রচুর। আমার না মানে কষ্ট হয় তাদের প্রতি। আমার মনে হয় তাদের হয়তো কখনো মনোবাঞ্ছা ছিল অভিনেতা অভিনেত্রী হবেন, কোনোভাবে হতে পারেননি, তাই জন্য সেই বিচ্ছিরি মানসিকতাটা
উগড়ে দেন, আমি তাদের প্রতি সহমর্মী। আমি বলতে চাই যে আমরা একটা রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, যেখানে আমরা প্রচুর জমিয়ে রাখতে পারি না, কাজেই এই লকডাউন গুলো আমাদের কাছে সুখকর নয়। সুখকর একমাত্র আমাদের কাজ, যেটা আপনাদের কাছে ভালো হয়ে মন্দ হয়ে পৌঁছে দেয় কোনো একটা মেসেজ, যেখান থেকে শিখবেন অথবা শিখবেন না। আচ্ছা, মৌলি মজুমদার লিখছে, তোমার হাসিটা খুব আমার খুব ভালো লাগে দিদি, ভালো থেকো, সুস্থ থেকো। মৌলি মজুমদার লিখেছে। চেষ্টা করছি, চেষ্টা করছি। আচ্ছা, এবার একটুখানি বলো যে এখন তো লকডাউন চলছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয় না রান্নার লোকজন বা বাড়ির কাজে লোকজন আসছে বা কিছু, সেটা কি সবটাই তুমি দেখছো বা তুমি সামলাচ্ছ সবটাই এখন? না না, সবটা আমি সামলাচ্ছি না। আমি যে বললাম আমার একজন হেল্পিং হ্যান্ড আছেন, যিনি পৃথিবীর কোনো কাজে না বলতে শেখেননি, চৌধুরীজি। মানে আমার ইন্ডাস্ট্রির সবাই তাকে চেনেন। পৃথিবীর কোনো কাজ ওনাকে যদি বলা হয় এটা একটু করে দেবেন, উনি কোনোদিনও না বলেননি। তার ফলে আমি এখনো বেঁচে আছি। আমার ছেলেটি আছে যে অসম্ভব ভালো একটি মানুষ, যে আমি তোকে বলছিলাম যে আমার আমার যে ইন্ডাস্ট্রি, আমার যে কাজ, সেই কাজের সম্পর্কে আমি জ্ঞান নিই ওর কাছে, কারণ ও প্রচুর পড়াশুনো, দেশি বিদেশি ছবি, কোথায় কখন নাটক, কার কি নাম, কে কোথায় কি অভিনয় করেছে, আমার কোনটা দেখে নেওয়া উচিত, যে সেভাবেও সাহায্য করে, যে রান্না করেও সাহায্য করে, যে আমাকে সার্ভ করেও সাহায্য করে। সুতরাং ওরা আছে বলেই আমি বেঁচে আছি। কখনো মা খাবার পাঠাচ্ছেন, কাজে আমি ওই অর্থে কাজকর্ম খুব একটা করতে হচ্ছে না, একেবারেই কিছু না তা নয়, ছোটখাটো চেষ্টা করছি, কিন্তু আমার মাথায় চিন্তা হচ্ছে চারপাশটা নিয়ে, মানে সমাজ, রাজনীতি, আমার কাজ, এসব নিয়ে আমি খুব পিস্ট অফ হয়ে রয়েছি। রাজনীতি নিয়ে তুমি সময়টা আমরা চাইছিলাম না, যে সময়টা আমাদের হাতে নেই। একদম তাই, এটা আমরা চাইনি, মানে চাইনি, আমাদের হাতে নেই, কি করব বুঝতে পারছি না, একটা গিনিপিগ হয়ে ঘুরে বেড়াচ্ছি। তো পলিটিক্স নিয়ে খুব তুমি অ্যাওয়্যার না, মানে কি হচ্ছে না হচ্ছে, মানে খবর দেখি, মানে আমি ভীষণ নিউজ ফলো করি। অনেকে আমাকে বলছেন যে কেন নিউজ দেখছো, দেখতেই তো পাচ্ছ নিউজে এত নেগেটিভ একটা ভাইব আসছে, চেষ্টা করো না সিরিজ দেখতে, বা চেষ্টা করো না। আমার কোথাও মনে হয় মেগা সিরিয়াল দেখে অনেকে অনেক রকম কমেন্ট পাস করেন, অনেক চড়া দাগের অভিনয় হয়, অনেক অদ্ভুতুরে গল্প হয়, যে গল্প জীবনের সাথে তার কোনো সাযুজ্য নেই, অথচ খবর দেখতে গিয়ে আমার মনে হয় এর থেকে বেটার হয় মেগা সিরিয়াল। যাকে তো এই বিষয় নিয়ে আলাদা করে আমি কি বলবো। আচ্ছা, তো এবার একটু বলো যে তুমি তো তাদের রান্না বান্না তোমায় করতে হচ্ছে, তাই তো? নিজের স্পেশাল কি, মানে তোমার হাতে স্পেশাল কি তাহলে? মানে তুমি কি এরকম হয় যে ছেলে নিশ্চয়ই বলছে মা এটা একটু হলে ভালো হয়, বা ছেলে বলে কোনো সময় মায়ের কাছে আবদার করে? আমার ছেলে না ফুডি, বুঝতে পারলি? এবারে ও অসম্ভব খেতে ভালোবাসে। হ্যাঁ, মানে আমাকে ও বললে আমি সেটা ওকে সার্ভ করতে পারবো এমন কোনো শিওরিটি আমি তোকে দিতে পারি না। আমি শুধু বলছি তোকে, ও এই সময়টাতে একটা হালিম হালিম খেতে ইচ্ছে করে তো আমাদের, ও প্রথমে একটা চিকেন হালিম করলো, ওর কথাটাই আগে বলি, অসাধারণ। আমি তারপরে ও আমাদের ওই ফিল্ড থেকে একটু হালিম মশলা জোগাড় করে একটা মাটন হালিম করলো, ফাইন। আমি সেটাকে জোড়াতালি দেওয়ার জন্য কালকে একটা কিছু করতে হবে, আমি চিকেনটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেখে রেখে দিলাম, কিচ্ছু করলাম না, জাস্ট ওই কড়াইটাতে বসিয়ে দিলাম। অর্ক বলছে মা এটা কি হচ্ছে, আমি যে ঢাকা চাপা চিকেন, ঢাকা চাপা চিকেন, মানে জানি না তো কোনো রকমই সামলাতে হবে। তুমি দেখো, তুমি ওই মাটি চচ্চড়ি খাও না, সেরকম ধরনের ঢাকা চাপা চিকেন, এটা কায়দা করে নাম দিলাম। লাকিলি চিকেনটা খেতে ভালো হয়েছিল, এইটুকুনি আমি তো করতে পারছি। তাহলে তো বিশাল ব্যাপার। হ্যাঁ, এরকম জোড়া তাপে কিন্তু আরে ঘর সাজানো গোজানো তোমারই না? এটা কোথায় বসে আছে, তোমার ড্রয়িং রুম, লিভিং রুমটায়? এটা আমার লিভিং। সাজানো পিছনটা এত সুন্দর, মানে ওই ছোট্ট স্ক্রিনের মধ্যে দিয়ে দেখছি, মানে শিল্পী সবচেয়ে মানুষের মধ্যে রয়েছে,
মানে প্রকৃত শিল্পী সত্তা যেটা আমরা বলি সেটা যে রয়েছে, এটা বোঝা যায়। এত সুন্দর সাজানো গোছানো, কি সুন্দর, মানে মানুষকে দেখলেও বোঝা যায় না, পুরো ঠাকুরের মতন, পুরো ঠাকুরের মতন দেখতে লাগে তোমাকে যখন তুমি সাজে বড় একটা টিপ করে বসো, কি ভালো লাগে দেখতে। মানে ওটা তোমার সিগনেচার না, অত বড় একটা টিপ পরা কপালে? আমার ভালো লাগে, আমার খুব বড় টিপ তো ভালো লাগে। কিন্তু এখন কি কোনো দর্শক বলছে না যে আমি এই যে নেগেটিভ ক্যারেক্টার গুলো করছি তার কোনো ইম্প্যাক্ট আসছে না? না, আমি তো এতদিন যাবত নেগেটিভ ক্যারেক্টার করিনি, কোনো সেরকম প্রশ্ন আসে, বুঝতে পারছো? আচ্ছা, আমার একটা প্রশ্ন, তুই যখন বললে এটা কোনো সময় ইম্প্যাক্ট ফেলে ব্যক্তিগত জীবনে? না, এটা টাফ রে, কারণ আমি মানুষটা, আমার নিজ প্রত্যেকেরই মনে হয় আমি খুব ভালো, প্রত্যেকেরই মনে হয় আমি ভীষণ সৎ, আমি ভীষণ প্রপার, সবারই মনে হয়, তা আমারও মনে হয় আমি মানুষটি খুব ভালো। সেই ভালো মানুষটাকে যখন ওই খারাপ কথাগুলো বলতে হয় বা খারাপ চরিত্রে অভিনয় করতে হয়, তখন না আমাকে তো সবসময় সত্যি সত্যি ইমোশন গুলোকে সার্ভ করতে হয়, সেটাই আমার কাজ। সেটা করতে গিয়ে আফটার প্যাক আপ না একটা আবার তুলিকা বোস হতে একটা এখানে পুরো শরীরে মানে হয় একটা ইভলভিং প্রসেসটা, ইটস নট আ ম্যাটার। সো বডি ল্যাঙ্গুয়েজে নেগেটিভ ছাপ অনেক সময় এসছে, বা কথাবার্তা, বা অনেক সময় হয় না যে অভিনয় করতে করতে ওটা হয়তো অবচেতন মনেই সেটা হয়তো হয়ে যাবে, বডি ল্যাঙ্গুয়েজে কিছু এক্সপ্রেশন, চোখের হতে পারে, বডি শোল্ডার মুভমেন্টসে কোনো এক্সপ্রেশন, যেরকম যেগুলো নেগেটিভ চরিত্র আমরা টেলিভিশনে দেখি, মুখ দেখানো বা কিছু, সেরকমই কোনো সময় আমি তো আমার 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 স্কেচটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, ওই টিপিক্যাল নেগেটিভিটি গুলোকে মানে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। এবারে আমার জেস্টারে কি আসে সেটা তো আমি বলতে পারবো না। আমার সামনে যদি আয়নারা যারা থাকেন, আমার সহ কর্মীরা বা সহযোদ্ধারা, তারা বলতে পারেন, আমি এটা বলতে পারি না, আমি সচেতন ভাবে করিনি। আচ্ছা, আবারও কয়েকটা প্রশ্ন এসছে। হ্যাঁ, আচ্ছা, মহুয়া বারিক লিখছে, হ্যালো তুলিকা, আই এম অন্বেষা। আচ্ছা, তারপরে কৌশিক চৌধুরী দুটো বড় বড় মেসেজ করেছেন। সে তো উপরে একটা কথাই আছে, কি ভালো, দ্যাট বেন সেফ অ্যান্ড বেন রাই মাহা, আমি পড়ে উঠতে পারছি না, ওয়ান লোনলি ভালো মানুষ মি চলে যেতে। কৌশিক চৌধুরী, আই এম নট গেটিং ইউ, মানে এক্স্যাক্টলি। আচ্ছা, সুস্থ থাকবেন। ছায়াছবি বলে একটা চরিত্র, ছায়াছবি বলে একটা চলচ্চিত্র করেছিল। আচ্ছা, আর নিতে পারছে না ছবি। আচ্ছা, উনি পরেরটা ওখানটা, আচ্ছা, চলে যেতে ডেইলি হ্যাভ, এনিওয়ে, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, উনি এক একটা ওয়ার্ডস পুরো এরকম ভাবে মিশে গেছে, তো রিড আউট করে উঠতে পারছি না আমি। কৌশিকবাবু যদি একটু শর্টে লেখেন, মানে এক্স্যাক্টলি আপনি কি বলতে চাইছেন, কেন এত লম্বা মেসেজ হলে কি হয়, কেটে যাচ্ছে, আমি পড়ে উঠতে পারছি না, মেসেজ ঢুকছে যেহেতু, যদি একটু শর্টে। আমরা ছায়াছবি করেছিলাম কৌশিক গাঙ্গুলির একটা ছোট ছবি, আমার মনে হয় ওই কৌশিক হতে পারে, আমার উল্টো দিকে আমার হিরো হয়েছিলেন, হ্যাঁ, চশমা পরা। হ্যাঁ, সায়ন দত্ত, আমি জিদ্দার খুব বড় ফ্যান, প্লিজ আপনি একটু বলে দেবেন, জানি না কোনোদিন জিদ্দার সাথে দেখা হবে কিনা। আচ্ছা, সায়ন দত্ত তোমাকে জিত অব্দি পৌঁছে দিয়ে বলছে ও জিতের বড় ফ্যান। আচ্ছা, দিদি নিশ্চয়ই পারবেন যদি কোনো সময় দেখা হয়, কারণ উনি তো সিনেমা, তো সিনে জগতের মা, আমি তোমাকে এটাই নাম দিয়েছি, সিনেমা। নামটা কেমন ভালো? ভালো, খুব ভালো। এরপর বলবি সিনে ঠাকুমা, দুদিন পরে বলবি, তখন বলিস না কিন্তু সিনে ঠাকুমার মা, এসব বলিস না কিন্তু, বাজিটা সিনেমা অবধি ঠিক আছে। সকালবেলা এরকম ভাবে ধরে বসিয়ে দিয়েছি তোমাকে। আচ্ছা, আমি খুব এনজয় করছি, তো থ্যাংক ইউ, ইয়েস, এনার্জি পাচ্ছি। যদিও আমি তোমাকে বলেছি 11:40-এর মধ্যে আমি তোমাকে ছেড়ে দেবো, খুব বেশি টাইম আমি তোমার নেবো না, কারণ তোমার আজকে আবার রান্না বান্নাও প্রচুর কিছু আছে। তো ইন দা মিন ওয়াইল যেগুলো আছে সেটা হচ্ছে একটা ট্রুথ টেস্ট, তারপর একটা মিথ টেস্ট আছে, সেগুলোতে তুমি বলবে, আমি প্রশ্ন করবো, সেগুলো হ্যাঁ না সেগুলো উত্তর দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ট্রুথ, এর খুব মজার ট্রুথ টেস্ট, ঠিক আছে? আচ্ছা, শাড়ির সংখ্যা কত? তুলিকা বসুর শাড়ির সংখ্যা কত?
শাড়ির সংখ্যা কাউন্ট করিনি কখনো, প্রয়োজন মনে করিনি। প্রচুর, তার মানে কটা আলমারি শাড়ির জন্য? আমার দুটো ওয়ার্ডরোব আছে, তবে সেরকম শাড়ি আমি কিনি না, ওরকম ভাবে আমি ফ্রিক নই শাড়ি কেনার ইয়েতে। কখনো দরকার পড়লে কোনো অনুষ্ঠানে রিপিট বেশি বেশি হয়ে গেলে আমি তখন করি, কিন্তু আমি রিপিটও করি, আমি ওইটা না যে রিপিট হয়ে গেছে পরবো না, এমনও না। আমি তুলিকাদি একটা, আমার এটা মাঝখানে ঢুকে পড়লাম, তুলিকাদি বাজারে এই বাজার করে, মানে সবজি পাতির দর করে যে এই একটু কম করো বা কত দাম কি আছে, মানে এগুলো করে তুলিকা বসুর নামে? কিন্তু কাউকে বলিস না, এটা কাউকে বলিস না, আমি দর করি না, আমি শুধু বলি যে আমার এটা 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 লাগবে, যা হচ্ছে কত হচ্ছে গো, আমাকে ঠকিও না, কিন্তু আমাকে ঠকালে কিন্তু তুমিও ঠকবে, এটা হচ্ছে আমার বাজার করা। আমি কিচ্ছু দাম জানি না, কোনটা কত করে কেজি, কি 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 এসব কিচ্ছু জানি না। কি কি লাগবে বলে দিই, আমার 300 পটল লাগবে, দুটো ভালো বেগুন লাগবে, হালকা দিও কিন্তু এটা বুঝি যে পোকা থাকলে ভারী হবে, এসব করে টোরে কত হলো, ঠকাচ্ছ না তো, আমাকে ঠকালে তুমিও কিন্তু ঠকবে, ঈশ্বর কিন্তু আছেন, এসব বলে টোলে চলে আসি ব্যাগ নিয়ে। হাউ কিউট। আচ্ছা, আবার আমরা এতে ফিরছি, ট্রুথ টেস্টে। কোন সময় শুট বাঙ্ক করেছো? শুট কোন সময় বাঙ্ক? নো, নেভার। একবারে অভিজ্ঞতাটা হয়েছিল, যেটা আমার যখন ডেঙ্গু খুব ভয়ঙ্কর চুনি পান্নার সময়, আমি যখন মাথা তুলতে পারছিলাম না, কিন্তু একটা সময় ছিল যেটাতে আমার ওই শটটা দিতেই হবে, তখন বাড়ি থেকে বলা হয়েছিল, ওখান থেকে বলা হয়েছিল বাড়িতে সবুজ কাপড় এনে ক্রোমা করে, কারণ চুনি পান্না তো অনেক ওরম শর্ট, সিজি শর্ট যেত। তারপরে আলটিমেটলি ঠিক হলো যে না, ওটা করা যাবে না। শাসনে তখন শুটিং হচ্ছিল বারুইপুর ছাড়িয়ে, সেখানে আমি প্রায় অ্যাম্বুলেন্সের মতো করে আমার গাড়িতে শুয়ে গিয়েছিলাম, সেখানে কয়েকটা শট দেওয়ার পরে আমি ফেইন্ট হয়ে যাই। ওটাকে বাঙ্ক বলবি? না না, দ্যাটস নট আ বাঙ্ক। বাঙ্ক ইজ লাইক ফুল সেন্স, বেরোলে মজা করে বাড়ি থেকে কাজে যাবে, কিন্তু তুমি গেলে না, আমি সেটা বলছি। দ্যাটস বাঙ্ক। ভাবতে পারি না, এটা আমার পুজোর জায়গা। দুজন সেলেব যাকে তুমি মনে করো এরা তোমার ব্যাক বিচার, কিন্তু সামনাসামনি দে আর ভেরি গুড ফ্রেন্ডস। আরেকবার। দুজন ব্যাক বিচার, দুজন সেলিব্রিটি হোক বা দুজন অ্যাক্টর হোক বা যে কেউ হোক তোমার লাইফে, যাদেরকে তুমি জানো এরা ব্যাক বিচার, বাট সামনাসামনি মানে যখন তুমি সামনে আসো বা তাদের সাথে কথা বলো, তারা ভীষণ সুগার কোটেড, ভীষণ ভদ্র, ভীষণ ভালো, তোমার ভালো ছাড়া তারা কিছু। আমাকে কি করে করলি, আমাকে তো টিল ডেথ কাজ করে খেতে হবে, টিল ডেথ কাজ করে খেতে হবে। আমি এই দুটো নাম কি করে বলি, এই সমস্ত নাম অসংখ্য অসংখ্য, আমি দুটো নাম বলে আমার পরবর্তী কাজের, আমার খাওয়ার জোগান একদম বন্ধ করতে চাই না, সরি। আচ্ছা, দেব আর জিৎ কে? এই সবসময় দেবটা কেন বলতো, দেবটা ভীষণ মানে অনেক ছোট্টবেলা থেকে, মানে আমরা দুবাইতে শুট করতে গেছি, রাস্তার মধ্যে আমাদের একটু বসতে হয়েছিল, সেই রাস্তার মধ্যে কোলের মধ্যে শুয়ে পড়ে মাথা চুলকে দাও, আমি একটু মাসাজ করে দিলাম, ওই একটুখানি আমার মানে ওই মা মা বিষয়টা, যখনই দেখা হয় একটু পিঠ মাসাজ করে দিলাম, ওকে আদর করাটা, মানে অদ্ভুত একটা সুইট ছেলে, ভীষণ সুইট ছেলে দেবটা, ভীষণ সুইট, মানুষটা খুব ভালো। একদম দুজনেই, মানে দেব জিৎ, মানে প্রত্যেক মানুষের সঙ্গে আমাদের। জিতের সাথে কম কাজ করেছি তো, আর জিতের সাথে ইন্টারাকশনটা আমাদের রামজিতে হতো, মেকআপ ভ্যান গুলো আলাদা ছিল, শুধু শর্টের সময়টা দেখা হতো, ইন্টারাকশনটা কম হলে কি হয়, ওই বিষয়গুলো তৈরি হতে সময় লাগে। দেবের সাথে ইন্টারাকশনটা একটু বেশি হয়েছে বলে বোধহয় পাল্লাটা ভারী। আচ্ছা, একটা শব্দ যেটা তুমি দিনে বহুবার ব্যবহার করো, এমন একটা শব্দ। বহুবার ব্যবহার করি, সবাইকে ভালো রেখো। না, সেটা তুমি এরকম না যে মানে একটা কোনো শব্দ, সেটা হতে পারে ওয়াও বা দুচ্ছাই বা এরকম টিপিক্যাল কোনো ওয়ার্ড যেটা তোমার মানে সবসময়। অসহ্য।
আচ্ছা, তিনটে জিনিস যেটা ছাড়া তুমি বাড়ির বাইরে পা রাখতে পারো না, এমন তিনটে জিনিস। মোবাইল ফোন, বাড়ির চাবি, আর পার্স। এখন তো আচ্ছা, মাস্কও অ্যাড হয়েছে, স্যানিটাইজারও অ্যাড হয়েছে, ওগুলো ব্র্যাকেট করে দে। ও তো ঠিক আছে, ও তো ব্র্যাকেট জীবনের অঙ্গ হতে পারে না, ও জীবনের না, অঙ্গ হতে পারে, হতে না, আমরা দেবো না। মোবাইল, চাবি আর পার্স। আচ্ছা, এবার হচ্ছে মিথ টেস্ট। হ্যাঁ, মানে কয়েকটা মিথ তোমার নামে এসছে, সেগুলো আমরা যখন ওই কোয়েশ্চেনে যে দিয়েছিলাম যে কি জানতে চাও, মিথ টেস্ট হুম, আছে, সেগুলো হুম, কয়েকটা প্রশ্ন এসছে, সেই হ্যাঁ, প্রশ্নগুলো আমি তোমাকে বলবো, হ্যাঁ, সেগুলো তুমি আনসার হুম, দেবে হ্যাঁ কি না। আচ্ছা, হুম। অহংকারী, তুলিকা বসু অহংকারী। এটা আমি কি করে বলবো বল, অনেকেই আমাকে এটা ভাবেন, কিন্তু মিশতে গেলে বলেন যে এ বাবা, বুঝতে পারিনি। তাহলে এটা সত্যি। ওকে। আচ্ছা, আহ, মিষ্টি করে না বলতে জানে তুলিকা বসু। মিষ্টি ও, করে না বলতে পারি। দুটো, হ্যাঁ। আচ্ছা, ভীষণ মমতাময়ী। হ্যাঁ, এ তো হ্যাঁ, জানা, এটা হ্যাঁ, হ্যাঁই হতো। আচ্ছা, হ্যাঁ। পিয়ার খুব স্ট্রং বলে কাজ পেতে সুবিধে হয় তুলিকা বসুর। শব্দটার সাথে পরিচিত নই। পিয়ার পিয়ার শব্দটার সাথে, পাবলিক পিয়ার রিলেশন। শব্দটার সাথে পরিচিত নই। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝলাম। আচ্ছা, এইটাও আমি জানি না কতটা সত্যি, অভিনেতা চন্দন সেনের সঙ্গে ওনার অ্যাফেয়ার। অ্যাফেয়ার বলবো না, একটা সখ্যতা ছিল, সেটা খুব বিটার এক্সপিরিয়েন্স। ওটা নিয়ে আমরা কথা না বলাটাই বেটার। একটা বেশ, সখ্যতা ছিল, মানে আমার ওই ওই বাড়ি থেকে, আমার সংসার থেকে চলে আসার পরে একটা বেশ সখ্যতা তৈরি হয়েছিল, কিন্তু সেটা নিয়ে যত কম কথা বলা যায় তত বিটারনেসটা কমে যায়। উনি আমার শিক্ষক, উনি আমার থিয়েটার গ্রুপের শিক্ষক, থিয়েটার গ্রুপের শিক্ষক। তো আই সেটা কি তুমি রেসপেক্ট। বলবে পুরোনো পুরোনো দিন, মানে এক্স্যাক্টলি কেন, বা এই যে সিঙ্গেল মাদার হওয়ার তুমি ভাবলে কেন যে সিঙ্গেল মাদার হয়ে তুমি থাকবে? ওটা ছেলে আমার, যিনি ছেলের বাবা, তার একটু অন্যরকম বিভিন্ন সমস্যা ছিল। আহ, সেই কারণে আমার মনে হয় আমি আসলে অনেকের মতোই থেকে যাওয়াটা হয়তো উচিত ছিল সিকিউরিটির জন্য, কিন্তু আমি তখন সে অর্থে কাজ করতাম না। কিন্তু আমার কাছে আমার ডিগনিটিটা অনেক বেশি এম্পাওয়ার করছিল। আমার মনে হয়েছিল যে ওটা, আহ, ওগুলোকে অ্যাকসেপ্ট করে শুধু সিকিউরিটির জন্য থেকে যাওয়াটা নিজেকে অসম্মান করা। বেশ, আমরা একদম শেষে এসেছি, কয়েকটা কোয়েশ্চেন আছে, সেগুলো শুধু একটুখানি নিয়ে নিই, দেন তারপর তোমার পাঠ কিন্তু আছে, পাঠ আমি ছাড়ছি না তোমার। হ্যাঁ। আচ্ছা, কৌশিক চৌধুরী বলছে, আচ্ছা, জাস্ট ওয়ান্ট টু সে টু ম্যাডাম, বি সেফ, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড। ঠিক আছে। টুম্পা সরকার লিখছে, হ্যালো তুলিকা, আই অ্যাম ঈশিতা। ঠিক আছে। কৌশিক চৌধুরী আবারও লিখেছে, অ্যাজ আমরা অনেককে হারিয়েছি এই প্যান্ডামিকে, আর নিতে পারছি না। আচ্ছা, মানে হি ইজ কনসার্ন। সো তুলিকা দি, আমরা কিন্তু একদম শেষে চলে এসেছি। সো কেমন লাগলো আগে বলো, তারপর পাঠে যাচ্ছি। এই যে এরকম আমরা অনেকে হারিয়েছি, নিতে পারছি না, আমি এই কারণেই তোর সাথে বসতে একটুখানি কনফিউজ ছিলাম। তুই বললি যে হ্যাঁ, চারদিকে চাপ এত চলছে, আহ, আমরা না হয় একটু হালকা আড্ডা দিলাম। কারণ বাঁচতে তো সবাই চাই। বাঁচার জন্যই বোধহয় তোর সাথে একটু হালকা করে বসলাম। সত্যি আমরা জানি না আরো কতজন আমাদের পাশ থেকে চলে যাবেন, আমি তুই আবার এভাবে গল্প করতে পারবো কিনা, কি নেবেন। না না, হবে হবে, চিল, ভাববে না অত, বি পজিটিভ। ভাবো, আমি তোমাকে বি পজিটিভ। টু মাচ ক্রেজি, মানে যা মনে হয় না যে মানুষ ইন্টারভিউ নেবো, আমার ঠিক ওরকম ভাবে আসে না, মানে আড্ডা দেবো পাতি, মানুষজনকে এন্টারটেইন করবো, দ্যাটস ইট, ওইটুকু আমি করতে। কেন বলতো গুনাবো, আমি প্রথমবারের লকডাউন, প্রথমবারের আমফানেও না এতটা ভয় পাইনি। আমফানের পরে ভয় পেয়েছিলাম, কিন্তু লকডাউনটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবারে না আর নিতে পারছি না। কারণ এটা তো আমাদের ব্রেড এন্ড বাটার, এটা তো আমাদের এনার্জি দেয়, এটা আমাদের সাধনা। সবটাকে দরজা বন্ধ করে দেওয়া আর নিঃশ্বাস বন্ধ করে কি হতে চলেছে, কি হতে চলেছে, আর চারপাশের এই এত এত খবর, মানে সত্যি ডিপ্রেসিং।
সেটা তুই একটু কাটালি আমার, তুই কাটালি, থ্যাংক ইউ। চলো এবার তাহলে পাঠে যাওয়া যাক। চলো তাহলে হোক শুরু। হোক শুরু। জীবনানন্দ দাশ, তাছাড়া আর কিছু ভাবতে পারছি না। এই মুহূর্তে এটাই হতে পারে। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, যাদের হৃদয় কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আর তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। কি বলবো আর, মানে এটার পরে ইটস লাইক মানে মহলটা পুরো অন্যরকম হয়ে গেল। কি তুমি সিরিয়াস হয়ে গেলে কেন? ফিরে আসো। এই তো বলে তুমি চুপ করে বসে আছে আমার দিকে তাকিয়ে। এত ভেবো না, চিল বেঁধে থাকো। তোর কথাগুলো বেঁধে হয়ে গেছে, অত ভাবতে হবে না, অত ভাববে না। গান শোনো, ভীষণ 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 ভাবে গান শোনো। এত ভালো একটা পজিটিভ মানুষ, তাকে দেখে মানুষ চার্জ হয়ে যাচ্ছে। তুমি যদি এরকম হয়ে যাও, আমরা তাহলে কোথায় যাবো? আছি, আমি তোদের পাশে আছি, একদম। আচ্ছা, তো আমরা একদম শেষে চলে এসেছি। তো এবার আচ্ছা, সায়ন দত্ত বলছে অরুণাবদা একদিন জিৎ দাকে লাইভে এনো প্লিজ। ইয়েস সায়ন, আমরা চেষ্টা করছি, কারণ ওনারা তো অনেক সময় লাইভে আসতে চান না সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো আমরা চেষ্টা করছি, যদি হয় তো ডেফিনেটলি তুমি আমাদের সঙ্গে থেকো, তুমি নিশ্চয়ই দেখতে পাবে। আমরা আজকে আড্ডা এখানে শেষ করছি। তুলিকাদি, যেতে যেতে আমাদের ভি স্পটিফাই যারা ভিউয়ার্স আছে, যারা তোমাকে দেখলো এতক্ষণ ধরে লাইভে, এত সুন্দর করে তুমি তোমার লাইফের স্টোরি তুমি শেয়ার করলে, কি বলতে চাইবে তাদের উদ্দেশ্যে তুমি? সবাই সবাই পজিটিভ থাকার চেষ্টা করুন। খবরগুলো অনেক রকম ইনফরমেশন দিচ্ছে, গুলিয়ে যাচ্ছি আমরা, ডাক্তাররাও বিভিন্ন রকম এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা সবাই আমাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমরা যাদেরকে আমাদের পাশে থাকার জন্য এত কষ্ট করে নিয়ে এসেছি আমাদের রাজ্যে, আমাদের দেশে, তাদের সত্যি সত্যি শুভ বোধের উদয় হোক। তারা সত্যি সত্যি যেন বুঝতে পারেন যে আমরা এনেছি তাদের, আমাদের জন্যে। পাশে থাকুন সবাই আমাদের, আমরা ভালো থাকবোই, কারণ আমরা জানি ভালো থাকতে। আমরাই আপনাদের ভালো রাখি, আমাদেরকে সবাই ভালো রাখুন প্লিজ। ইয়েস, তাহলে আজকে এখানে শেষ করছি। এরকম ভাবেই নতুন কোনো ব্যক্তিত্বের সঙ্গে আবারও দেখা হচ্ছে লাইভে। আর আজকে কিন্তু দুপুর 3টে আবার আমরা লাইভে থাকছি। তো সুতরাং জুড়তে হবে, সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। আর এখানেই আজকে আমরা শেষ করছি। থ্যাংক ইউ তুলিকা দি, এরকম ভাবে একটা টাইম মানে সকাল সকাল দেওয়ার জন্য। আর প্রচন্ড মাথা খেয়েছি। কি যে বলো, আমি তো তোমার জন্য সবসময় রেডি। তুমি শুধু বলেছো 11টা, বলে হ্যাঁ চলো 11টাই হবে। চলো ভালো থেকো। তুমি তো একটা সোনা ছেলে। হাগ হাগ, হিল হাগ, এরকম ভাবে পুরো জড়িয়ে ধরে এখান থেকে ভার্চুয়াল সামনে। ভার্চুয়াল হাগ। হ্যাঁ, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও। হ্যাঁ, টাটা। টাটা টাটা, সবাইকে টাটা, নমস্কার, আদর।